প্রিয় ছাত্রছাত্রীরা, টার্গেট মাধ্যমিক 2025 ফিজিক্যাল সায়েন্সের আরও একটি আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র মডেল সেট রায় ও মার্টিন থেকে সেট নাম্বার 3 আজকে সম্পূর্ণটা আলোচনা করছি। ভিডিওটি লেন্দি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমাদের এই প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্নই কমন পাবে, ঠিক আছে। আর পূর্বেও আমরা বেশ কয়েকটি মডেল সেট করেছি, সেইগুলো অবশ্যই দেখে নেবে। যদি দেখে না থাকো, নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে এখন, তাহলে ডেসক্রিপশন বক্সে যাবে, সেইখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাদের পাশে থাকবে এবং উৎসাহ যোগাবে। যদি পারো লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ভালো লাগলে শেয়ার করবে, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু, হ্যাঁ। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমাদের গ্রুপ এ বা বিভাগ কতে তোমাদের প্রশ্ন থাকবে মোট 15টি এমসিকিউ টাইপের প্রশ্ন। তো সেই এমসিকিউ টাইপের প্রশ্নের 4টি অপশান থাকবে, তার থেকে যেটা সঠিক উত্তর সেটাকে বেছে নিয়ে লিখতে হবে এবং সম্পূর্ণ বাক্যে কিন্তু লিখতে হবে। আর কিভাবে লিখতে হবে সেটাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, যেমন দেখো 1 বায়ুমণ্ডলের যে উষ্ণতম স্তরটি হলো, এখানে যেটা সঠিক উত্তর হবে, যেমন এখানে সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে যখন লিখবে তোমরা অ্যান্সার, তখন এইভাবে লিখবে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হচ্ছে ডি অপশান দিয়ে থার্মোস্ফিয়ার। এটাকে বলা হয় সম্পূর্ণ বাক্যে লেখা, ঠিক আছে। এইভাবে লিখলে কোনোভাবেই তোমার কিন্তু নাম্বার কেউ কেটে নিতে পারবে না, ঠিক আছে। এবার যেটা নোট দিয়ে লিখেছি, এটা জাস্ট এক্সট্রা কিছু প্রশ্ন এই রিলেটেড, তাই সেগুলোকে আমরা নোট দিয়ে লিখেছি। এইগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, এটা তোমাদের জানার জন্য এই নোটগুলো করেছি, ওকে। যেমন ক্ষুব্ধমণ্ডল কাকে বলবো, যদি প্রশ্ন থাকে তখন বলবে ট্রপোস্ফিয়ারকে। শান্তমণ্ডল কাকে বলবো, তখন প্রশ্নের উত্তর দেবে স্ট্র্যাটোস্ফিয়ারকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 1-2, বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সাস পি লেখচিত্র কোনটি হবে? তো এইখানে যে লেখচিত্রটি তোমাদের অপশানগুলোতে ছিল, পিভি ভার্সাস পি এর যে লেখচিত্র, সেই লেখচিত্রটা হবে পি অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। পি অক্ষের সমান্তরাল, এটা কিন্তু মাথায় রেখো। কারণ কি? কারণ বয়েলের সূত্র অনুসারে আমরা জানি পি প্রপোর্শনাল 1/v, অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে এখানে পিভির মান সবসময় কনস্ট্যান্ট থাকবে, যতই পি বাড়ানো হোক না কেন, তাই না? তাহলে পি বাড়বে কিন্তু পিভি কনস্ট্যান্ট থাকবে, তাই একটা নির্দিষ্ট মানে ফিক্স থেকে পি অক্ষ বরাবর রেখাটিকে টেনে দিবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে 1-3, প্রমাণ চাপ ও উষ্ণতায় 112 ml অক্সিজেনের ভর কত হবে? এখানে সঠিক যে অপশানটি হবে ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। তো এটা কিভাবে এলো, কিভাবে তোমরা করবে, দেখো সম্পূর্ণ বাক্যে যদি উত্তরটা দিয়ে দাও সঠিক হয়, তোমাকে এটাকে টিক দিয়ে এখানে 1 করে দেবে। এবার এটা তো সঠিক করতে গেলে তোমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে, তাই না? সেটা তুমি রাপেও করতে পারো বা তোমার খাতাতেও করতে পারো। তো আমি এখানে নোট দিয়ে তোমাদের লিখেছি, এটা তোমরা পারলে রাপেও করতে পারো বা ওইখানেও করতে পারো। তো এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনের আয়তন, ভর কত হবে? 32 গ্রাম। এবার আমরা 22.4 লিটারকে যদি আমরা মিলিলিটারে পরিবর্তন করি, তাহলে কি হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে যখন গুণ করব, সেটা হয়ে যাবে 22,400 মিলিলিটার। তাহলে 22,400 মিলিলিটার অক্সিজেনের ভর হবে 32 গ্রাম। তাহলে এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে 112 ml এর কত হবে ভর, সেটা যদি আমরা ক্যালকুলেশন ঐকিক নিয়ম করি, তাহলে কিন্তু আমাদের উত্তর আসবে 0.16 গ্রাম, যেটা ডি অপশানে তোমাদের রয়েছে। তারপরে প্রশ্ন, একটি পারদ থার্মোমিটারকে হঠাৎ গরম জলে ডোবালে পারদের সূত্র কী হবে? ওপরে উঠে যাবে, না প্রথমে একটু নামবে তারপর উঠবে, না কিছুক্ষণ স্থির থেকে পরে উঠবে, না উঠে গিয়ে আবার নামবে? কোনটা হবে? সঠিক উত্তর হবে বি অপশান, প্রথমে একটু নামবে তারপর উঠবে। এর কারণটা কি আমরা একটু জেনে নিই নোট করে, ঠিক আছে। এটা লিখবে না, কারণটা তোমাদের জানার জন্য লিখেছি নোট করে।
প্রথমে পাত্রে দ্রুত গরম হয় এবং পাত্র প্রসারিত হয়, তাই কিছুটা পারদ কিন্তু নিচে নেমে যাবে। তারপর পারদের তাপমাত্রা বাড়তে থাকলে পারদ প্রসারিত হবে, তখন কিন্তু ওপরে উঠবে। ঠিক আছে। 1-5 প্রিজমের, দেখো কিছু টাইপিংয়ের বানান ভুল আছে, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি টাইপারের তরফ থেকে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ওকে। তো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হবে তা হবে লাল বর্ণর আলো, এবং সবথেকে বেশি হবে বেগুনি বর্ণ। ঠিক আছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে 1-6, হাইপারমেট্রোপিয়া ক্ষেত্রে চোখের লেন্স প্রতিবিম্বে গঠিত করে রেটিনার ওপর, রেটিনার সামনে, রেটিনার পেছনে, কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে রেটিনার পেছনেও গঠিত হয়। এটা যদি চোখ হয়, রেটিনা যদি এখানে হয়, এখানে যদি লেন্স হয়, তাহলে রেটিনার পেছনে কিন্তু গঠিত হয়, তার জন্যই কিন্তু হাইপারমেট্রোপিয়া হয়। ঠিক আছে। এবং এই হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে চোখের লেন্সের প্রতিবিম্ব গঠনটা রেটিনার পেছনেই ঘটবে। ক্লিয়ার। এরপরে যে প্রশ্নটি রয়েছে 1-7, 3 ওহম এবং 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে? যদি সমান্তরাল সমবায়ে এভাবে আমরা যুক্ত করি দুটো রোধকে, একটা হচ্ছে 3 ওহম আর একটা হচ্ছে 6 ওহম, তাহলে সমান্তরাল রোধের যে সূত্র আমরা জানি, R সমান R1 R2 বাই R1 প্লাস R2, মানটা জাস্ট বসিয়ে দাও এবং নিচে দুটো যোগ করে দাও, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3 গুণিত 6, নিচে হচ্ছে 9, 3 3 9, 3 2 6, অর্থাৎ আমাদের উত্তর হবে 2 ওহম, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 1-8, লেন্সের সূত্র থেকে জানতে পারা যায়, কি জানতে পারা যায়? আবিষ্ট প্রবাহের অভিমুখ জানতে পারা যায় লেন্সের সূত্র দ্বারা। তারপরে 1-9, মাঝারি ভরের নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কি হবে? অবশ্যই এ অপশান বেশি হবে। ঠিক আছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো যে 1-10, সর্বোচ্চ আয়নায়ন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি হলো কোনটি? এখানে হবে হিলিয়াম। ঠিক আছে। গ্রুপের সব থেকে ওপরে অবস্থান করে, এবং গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে আয়নন বিভব ক্রমশ হ্রাস পায়, কারণ বহিস্তম কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে। নিউক্লিয়াস থেকে তোমার বহিস্তম কক্ষপথের দূরত্ব বাড়বে, ফলে আকর্ষণটাও কম হয়, সহজেই বের করতে পারবো ইলেকট্রন একটিকে। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায়, ফলে এর আয়নাইজেশন শক্তিটা কম হয়ে যায়। এরপরে দেখো পদার্থ কোন যৌগটি আয়নীয় নয়? এখানে জল আয়নীয় নয়, ডি অপশানটি কারেক্ট হবে, বাকিগুলো কিন্তু আয়নীয়। 1-12, তড়িৎ বিশ্লেষণ এক প্রকার কি বিক্রিয়া? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া, তাই সি অপশানটি আমরা কারেক্ট করে দেব। এরপর 1-13 যে প্রশ্নটি রয়েছে, লাইকার অ্যামোনিয়া দ্রবণের অ্যামোনিয়ার পরিমাণ কত থাকে? অ্যামোনিয়ার পরিমাণ থাকবে 35%। অ্যামোনিয়ার পরিমাণ থাকবে 35%, অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে। ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি হবে? অ্যালুমিনিয়াম, Al। 1-15, একটি জৈব ভঙ্গুর পলিমার হলো, এখানে একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লিখতে বলেছে। তো এখানে আমাদের 4টি অপশান রয়েছে, দেখো পলিথিন, তারপর আসছি পিভিসি, তারপর পলিল্যাকটিক অ্যাসিড, টেফলন। এবার দেখো এখানে পলিথিন, পিভিসি, টেফনল এগুলো কিন্তু আমরা জৈব অভঙ্গুর হিসেবে জানি। কৃত্রিম পলিমার, এগুলো জৈব না, কৃত্রিম পলিমার, তো এটা অভঙ্গুর। কিন্তু এখানে দেখো পলিল্যাকটিক অ্যাসিড, এটা এক প্রকার জৈব অ্যাসিড, তাই এটিকে আমরা বলবো জৈব ভঙ্গুর পলিমার, ভেঙে যায় সহজে। এরপর গ্রুপ বিতে চলে আসো। গ্রুপ বিতে মোট 21টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে থাকবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, এমন একটি শক্তি উৎসের নাম লেখো যা উৎস সূর্য নয়, তা হবে পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার এনার্জি। পরবর্তী প্রশ্ন 2-2, সত্য মিথ্যা লেখো। ট্রোপোস্ফিয়ারের প্রতি 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পাবে 6.4 ডিগ্রি হ্রাস পাবে, এটা সত্য না মিথ্যে? এটা অবশ্যই সত্য হবে। তো এটা দেখো 4.5 ডিগ্রি সি হয় অ্যাপ্রক্স,
যদি সেই হিসেবে আমরা দেখি তাহলে কিন্তু অনেক বইতে 6.4 ডিগ্রি সিও আছে, তাই এটা আমরা সত্য করে দেবো। ঠিক আছে, এরপর 1 মোল ভরের কোনো গ্যাসের পিভি রাশিটির এসআইতে মান কত হবে? দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিভি রাশিটির সাধারণ তো আমরা নির্ধারণ করি পিভি সমান আরটি। তো এখানে আর এর মান 8.314 জুল পার মোল কেলভিন। তো পিভির মানটা কত হবে? দেখো এখানে তোমার 1 মোল বলেছে, ঠিক আছে, আর উষ্ণতা এখানে তোমার হচ্ছে তোমার টি, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে ওই যে আর এর সঙ্গে সমান হবে। এখানে টিটাও কিন্তু 1 কেলভিন ধরে করেছে। ঠিক আছে, তারপরের যে প্রশ্নটি রয়েছে দেখো, চার্লসের সূত্রের লেখচিত্র যে ভিটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এখানে তোমরা বলে দেবে তোমার এটা একটু ভুল আছে, এটা সেলসিয়াস হবে, -273 ডিগ্রি সি, যেটাকে আমরা বলবো 0 কেলভিন। ক্লিয়ার? তারপর দেখো 2-4 গ্যাসের কোন দুটি ধর্মের সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়? গ্যাসের ব্যাপন ক্রিয়া দ্বারা, গ্যাসের ব্রাউনীয় গতি দ্বারা। পরবর্তী প্রশ্ন 2-5 তাপ প্রয়োগে আয়তন কমে এমন একটি পদার্থের নাম লিখুন। তা হবে জল। ঠিক আছে, জল 0 ডিগ্রি থেকে যত 4 ডিগ্রিতে নিয়ে যাব, 4 ডিগ্রি পর্যন্ত, তার কিন্তু তোমার আকার সংকুচিত হয় এবং তোমার আয়তন কমবে, ঘনত্ব কিন্তু বাড়বে। তারপর দেখো 2-6 একটি আলোকরশ্মি কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। সুস্থ স্বাভাবিক চোখের দূরবর্তী বিন্দু কত হবে? ইনফিনিটি, অসীম হবে। সুস্থ স্বাভাবিক চোখের স্পষ্টভাবে দর্শনের পাল্লার নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার এবং দূরবর্তী হচ্ছে অসীম পর্যন্ত। তারপর অথবা রামধনু যখন গঠিত হয় তখন সূর্য কোন দিকে অবস্থান করবে? তখন রামধনু যেই দিকে গঠিত হবে তার পেছনের দিকে সূর্য অবস্থান করবে, অর্থাৎ সূর্য পর্যবেক্ষকের পেছনে অবস্থান করবে। 2-8 উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কীরূপ পরিবর্তন হবে? উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা হ্রাস পাবে। উষ্ণতা বৃদ্ধির ফলে ধাতব অণুগুলির কম্পন বেড়ে যাবে, ফলে ইলেকট্রন চলাচলের বাধার সৃষ্টি হবে, পরিবাহিতা কমে যায়। এটা কারণ। ওকে, এরপর আসছে ফিউজ তারের উপাদান কী কী? ফিউজ তারের উপাদান হচ্ছে টিন 25% এবং সীসা হচ্ছে 75%। এরপর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। তারপর শূন্যস্থানে একটি পূরণ করতে বলেছে। ইউরেনিয়াম বিয়োজিত হয়েছে এবং তাকে আঘাত করা হয়েছে নিউটন দ্বারা, ফলে এটা উৎপন্ন হবে 56 বেরিয়াম 141 ভর সংখ্যা বিশিষ্ট। ঠিক আছে, শূন্যস্থানে এটা বসিয়ে দেবে। এরপর বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে লিখতে হবে। এখানে দেওয়া আছে, সঠিক উত্তরটাই আমরা বলে দিই। দেখো, একটি সন্ধিগত মৌল তা ডান পক্ষের ডি এর সাথে নিকেলের সঙ্গে মেলবন্ধন খাবে। তেজস্ক্রিয় ও স্বল্পস্থায়ী ক্ষার ধাতু তা হবে ফ্রান্সিয়াম, ডান স্তম্ভে সি এর সাথে মেলবন্ধন খাবে। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রের নাম হচ্ছে ভোল্টামিটার, যা ডান স্তম্ভে এ এর সাথে মেলবন্ধন খাবে। এরপর আসছি 2 তোমার 11-4 অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে উৎপন্ন হয় তোমার এনও, যা ডান স্তম্ভে বি এর সাথে মেলবন্ধন খাবে। এরপর আসছে নিয়নের সময় ইলেকট্রনীয় ক্যাটায়ন অ্যানায়নের সংকেত কী হবে? দেখো, নিয়নের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত? 10টি। যদি আমরা সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখি তার ক্ষেত্রেও 10টি ইলেকট্রন। ঠিক আছে, ফ্লোরিনের মাইনাসের ক্ষেত্রেও দেখি তার ক্ষেত্রেও 10টি ইলেকট্রন। তাহলে এখানে Na প্লাস ক্যাটায়ন হয়ে যাবে অ্যানায়ন Fe মাইনাস। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তিতে বিক্রিয়া ঘটায়? এখানে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর শূন্যস্থান পূরণ। ক্যাথোডে H প্লাসের আধান মুক্তির প্রবণতা Na প্লাস অপেক্ষা কী হবে? বেশি হবে।
এরপর হচ্ছে সত্য মিথ্যা। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়ধর্মী কিন্তু H2S এর জলীয় দ্রবণ অ্যাসিডধর্মী। এটা সত্য হবে, কারণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি বিয়োজিত হয়ে OH- দেয়, ফলে এটা ক্ষারীয়। এবং H2S এর জলীয় দ্রবণে যদি আমরা দেখি বিয়োজিত হয়ে H+ দেবে, অর্থাৎ এটি অ্যাসিড। ইনভারের উপাদানের যে শতকরা সংযুক্তি কী হবে, অর্থাৎ কী কী থাকবে? নিকেল থাকবে 36%, লৌহ থাকবে 64%। শূন্যস্থান পূরণ করো। উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের ড্যাশ বিজারণে জিঙ্ক উৎপন্ন হয়। তো এখানে সঠিক উত্তর হবে উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের কার্বন বিজারণে জিঙ্ক উৎপন্ন হয়। জিঙ্ক অক্সাইড এবং কার্বন বিক্রিয়া করে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। সত্য মিথ্যা। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, এটা মিথ্যে হবে। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ডলোমাইট এবং ম্যাগনেসাইট। ঠিক আছে, ডলোমাইট বা ম্যাগনেসাইট, ম্যাগনেটাইট নয়। ঠিক আছে, মাথায় রেখো। তারপরে 2-17 আইপিএসসি নাম। তো আইপিএসসি নাম যদি আমরা দেখি এবং কার্বনের সংখ্যা যদি চিহ্নিতকরণ করি, তাহলে 1, 2 এবং 3, 3টি কার্বন রয়েছে। ঠিক আছে, এবং 1 নম্বর পজিশনে OH গ্রুপ আছে, 3 নম্বর পজিশনে রয়েছে COOH, আর একটা আছে 2 নম্বর পজিশনে, আচ্ছা 3 নম্বর পজিশনে না, সরি 2 নম্বর পজিশনে OH গ্রুপ আছে। অর্থাৎ যদি আমরা এর চিত্রটা অঙ্কন করি তাহলে এরকম দাঁড়ায়। এটা তো কার্বক্সিলিক অ্যাসিড। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে, নামকরণ করলাম। এবার দেখো 2 নম্বরে OH আছে, আবার 3 নম্বরেও OH আছে, তাই 2,3 ডাইহাইড্রোক্সি, যেহেতু 3টে কার্বন আছে, প্রোপান ওইক অ্যাসিড, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড তাই ওইক অ্যাসিড, তাহলে 2,3 ডাইহাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড। ক্লিয়ার? তারপরেরটা যদি আইপিএসি নাম করতে বলে, নামকরণ করবে 1, 2, 3, তাহলে 1 নম্বর পজিশনে কিন্তু ডবল বন্ড আছে। ঠিক আছে, আর টোটাল হচ্ছে 3টি রয়েছে, তাহলে প্রোপিন হবে এটা, তাই না? ডবল বন্ড রয়েছে যেহেতু। তারপরে দেখো খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের একটি করে সমগণীয় যৌগের সংকেত লিখো। তো সমগণীয় যৌগের সংকেতটা লিখে দেবে, যেমন ইথিলিনের সমগণীয় যৌগের সংকেতটা কি হবে? CnH2n+2। এখানে n এর মান পরিবর্তন করলে হবে। n এর মান যদি 3 করি তাহলে আমাদের সংকেতটা আসবে C3H8। আর ইথিলিনের সমগণীয় যদি সংকেত দেখি আমরা CnH2n, এখানে n এর মান যদি আমরা 3 করি তাহলে তার সংকেতটা হবে C3H6। আর অ্যাসিটিলিনের সমগণীয় সাধারণ সংকেত হবে কি? CnH2n-2। n এর মান যদি 3 রাখি তাহলে তার সংকেত হয়ে যাবে C3H4, অর্থাৎ অ্যাসিটিলিন। তাহলে আমরা বলে দিতে পারি ইথেনের সমগণীয় যৌগের সংকেত হবে C3H8, ইথিলিনের সমগণীয় যৌগের সংকেত হবে C3H6, অ্যাসিটিলিনের সমগণীয় যৌগের সংকেত হবে C3H4। ক্লিয়ার? এরপরে আমরা গ্রুপ সিতে চলে যাব। গ্রুপ সি এর প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। পাওয়ার অ্যালকোহল কি? এটি ক্ষমতা সরবরাহ করতে মোটর জ্বালানির সংযোজন হিসেবে ব্যবহার করা হয়। এটা পাওয়ার অ্যালকোহল, যাতে 80% পেট্রোল বা গ্যাসোলিন এবং 20% ইথানল থাকে এবং সামান্য পরিমাণ বেঞ্জিনের মিশ্রণ থাকে। এটি দুর্দান্ত জ্বালানি, কারণ এটিতে অষ্টক সংখ্যা বেশি হয়, শিখার গতিও ভালো হয়। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে কারণ এগুলি সীমিত এবং অপ্রতুল সম্পদ, যা পুনরুদ্ধার হতে লক্ষ লক্ষ বছর লাগে। এছাড়াও জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য দূষণকারী পদার্থ উৎপন্ন হয়, যা পরিবেশের ক্ষতি করবে এবং জলবায়ুর পরিবর্তনের কারণ হয়। এই জন্য আমাদের জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করতে হবে এবং বিকল্প পুনর্নবীকরণযোগ্য জ্বালানির উৎস খুঁজে বার করতে হবে। এরপরের প্রশ্নে চলে আসছি, একটি বায়ুপূর্ণ বেলুনকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে কি ঘটবে? বায়ুপূর্ণ বেলুনকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে বায়ুমণ্ডল না থাকার জন্য চাপ কম হওয়ায়
কারণে বায়ুপূর্ণ বেলুনটি বিস্ফোরণ ঘটবে, ফেটে যাবে। এবং কারণটা কি, এর অভ্যন্তরে চাপ বেড়ে যায়, যেহেতু চন্দ্রপৃষ্ঠের চাপ কম, তাই চাপটা কী হবে, বেরিয়ে যাবে, তাই ফেটে যায়। তারপরে কি আসছে দেখো, একটা অঙ্ক দেওয়া আছে, একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ জলের উপর ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়ে গেছে। পূর্বে যা আয়তন ছিল সেটা 6 গুণ হয়ে গেছে। এবং পারদের ব্যারোমিটারের উচ্চতা 75 সেন্টিমিটার হলে জলের গভীরতা কত হবে? দেখো, হ্রদের তলদেশে বুদবুদের আয়তনটা কত হবে, আমরা V1 ধরে নিচ্ছি, যেটা আমরা ভি বলতে পারি, ঠিক আছে। এবার জলের ওপরের তলে বুদবুদ কত হবে, 6 আয়তন বেশি হবে, 6 গুণ আয়তন বেশি হবে, তাহলে V2টা কত হবে, 6V, তাই না। বায়ুমণ্ডলের চাপ কত, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ, সেটাকে আমাদের যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসবো চাপকে, তাহলে কী হবে, ঘনত্ব 13.6 পারদের, সেটার সাথে গুণ করতে হবে জি বলতে তোমার 980, গুণ করার পর যেটা আসবে সেটা হয়ে যাবে তোমার কি, বায়ুমণ্ডলের চাপ। এবার আমরা ধরে নিচ্ছি, দেখো ধরি হ্রদের গভীরতা যদি H হয়, তাহলে তরলের যে মানে হ্রদের যে জলের তলদেশে চাপটা কত হবে, বায়ুমণ্ডলের চাপ প্লাস তরলের চাপ, তরলের চাপ কত, H × 1 × 980, এখানে ঘনত্ব জলের 1 এবং উচ্চতা বা গভীরতা বলতে পারো H, এবং বায়ুমণ্ডলের চাপ P, তাহলে দুটো যোগফল হবে, ঠিক আছে। এবার বয়েলের সূত্র আমরা প্রয়োগ করতে পারি, P1 V1 সমান P2 V2, এইখানে P1 বলতে কোনটাকে বোঝাচ্ছে, বায়ুর চাপ প্লাস H গভীরতায় জলের চাপ, এই দুটো চাপ যুক্ত হবে, ঠিক আছে, ইন্টু V1 বলতে V, আর P2 আমাদের এখানে আমরা P ধরে নিচ্ছি, যেহেতু তোমার হ্রদের উপরিতলে কি বায়ুমণ্ডলীয় চাপ থাকে, তাই না, তাহলে সে P2টা কত হবে, P, এবং V2 মান আমরা পেয়েছি 6V বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে কাটাকাটি করবে, সরলীকরণ করবে, H এর মানটা তোমার বের করবে, ঠিক আছে। এখানে জলের গভীরতাটা আমরা পেয়ে যাব, এটা H হবে, P না H, তাহলে জলের গভীরতাটা কত হবে, 11.68 মিটার। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই 3-এর 3, 5 × 10⁴ হার্টজ কম্পাঙ্কের একটি আলোক তরঙ্গ 1.5 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলো, ওই মাধ্যমে আলোক তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ নির্ণয় করো। শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে। তো আমরা সম্পর্ক থেকে জানি C সমান নিউ ইন্টু ল্যামডা, বা ল্যামডার সমান আমরা বলতে পারি C/নিউ, ঠিক আছে। নিউটা কি, কম্পাঙ্ক, ঠিক আছে। এখানে C এর মান, নিউর মান এবং ল্যামডা 0 মান দেওয়া আছে। তাহলে মাধ্যমে তরঙ্গের দৈর্ঘ্য যেটা ল্যামডা, সেটা নির্ণয় আমরা করতে পারি প্রতিসরাঙ্ককে ব্যবহার করে, কারণ প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি, λ/λ0, ঠিক আছে। এখান থেকে ভুল হয়ে গেল, মিউ সমান হয়ে যাবে λ0/λ, ঠিক আছে। এখানে প্রত্যেক λ0 মানটা আমরা এখানে ক্যালকুলেট করলাম, মিউর মান দেওয়া আছে, তাহলে ল্যামডার মানটা আমরা বের করতে পারবো 400 ন্যানোমিটার। এবার মাধ্যমের বেগ যদি আমরা নির্ণয় করি, আবার মিউ সমান আমরা কি, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। তাহলে সেইখান থেকে আমরা ভি সমান বের করে নেব, কারণ আমরা সিও জানি আবার মিউও জানি, তাহলে দুটো থেকে বের করে নিতে পারবো, তাই না। তারপরে প্রশ্ন দেখো, একটি লেন্সের যে ক্ষমতা +2.5 ডায়াপ্টার, তো লেন্সটির ফোকাস দৈর্ঘ্য প্রকৃতি কীরূপ হবে। তো ক্ষমতা এবং তোমার হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্ক P = 1/f, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের অনন্যকটাই হবে ক্ষমতা,
তো এখানে পি দেওয়া আছে প্লাসে ডায়োপ্টার 2.5 ডায়োপ্টার, এফ সমান আমরা তাহলে এখান থেকে বের করব প্লাস যে 40 সেন্টিমিটার। এখানে ক্ষমতা যেহেতু ধনাত্মক তাই লেন্সটি উত্তর লেন্স হবে, এবং লেন্সটি উত্তর লেন্স হওয়ার জন্য যে লেন্সে আলোক রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে এসে লেন্সের ওপর প্রান্তে একটি বিন্দুতে মিলিত হয়, এবং লেন্সের যে তোমার ফোকাস দৈর্ঘ্য হবে এখানে 40 সেন্টিমিটার, এবং এটি উত্তর লেন্স হয়ে যাবে। ডায়নামো এবং যে বৈদ্যুতিক মোটরের মূল নীতিগত পার্থক্যটা কি? ডায়নামো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামো তড়িৎ চুম্বকীয় আবেশের নীতির ভিত্তিতে গঠিত, আর বৈদ্যুতিক মোটর হচ্ছে তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ভিত্তি করে প্রতিষ্ঠিত। এরপর আসছি লিথিয়াম হাইড্রাইডের গঠনকালে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটা দেখে নাও। এখানে দেখো লিথিয়ামের বহিস্তম কক্ষপথে ইলেকট্রন বিন্যাস তোমার যদি দেখি তাহলে কে কক্ষপথে দুটি, এল কক্ষপথে একটি। হাইড্রোজেনের ক্ষেত্রে কে কক্ষপথে একটি। দেখো এখানে লিথিয়াম তার বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন যে রয়েছে, সেই একটি ইলেকট্রন সে কী করবে, সেই একটি ইলেকট্রনকে সে সম্পূর্ণভাবে ডোনেট করবে। কাকে ডোনেট করবে? হাইড্রোজেনকে। করার পর লিথিয়ামের দেখব দ্বৈত সূত্র পূর্তি ঘটে গেছে, বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাই না? আবার হাইড্রোজেনের ক্ষেত্রেও যখন হাইড্রোজেন মাইনাস হয়ে যাচ্ছে তখন কিন্তু তার ক্ষেত্রেও দ্বৈত সূত্র পূর্তি ঘটে যাচ্ছে। ফলে দুটোর ক্ষেত্রে কিন্তু দ্বৈত সূত্র পূর্তি ঘটতে অর্থাৎ নিষ্ক্রিয় তোমার হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, তাই না? এবং স্থিতিশীল হয়ে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে কিন্তু দ্বৈত সূত্র পূর্তি ঘটে, অষ্টক সূত্র পূর্তি ঘটে না। চিত্রটা অবশ্যই দিয়ে দিবে। প্রয়োজনীয় ইলেকট্রন বিন্যাসের সহযোগে দেখাও CH-Cl3 যৌগটি তড়িৎযোজী না সমযোজী। আমরা সকলে জানি ক্লোরোফর্ম এটা হচ্ছে তোমার সমযোজী যৌগ অবস্থান করে। তো বিষয়বস্তুটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, তোমরা একটু দেখে নিও। এরপরে দেখো অথবা পদার্থ কোনগুলি সমযোজী, কোনগুলি তড়িৎযোজী যৌগ। তো এইখানে সমযোজী যৌগ বলতে সবকটাই হচ্ছে, শুধুমাত্র KCl-টাই তড়িৎযোজী হবে, ঠিক আছে। তারপরে 3-7 H2S এর সংস্পর্শে রূপ মুদ্রা বা তৈলচিত্র বাতাসে খোলা রাখলে যে কালো হয়ে যায় কেন, এবং এটিকে পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে কি, সেটা জানতে চেয়েছে বিক্রিয়া সহ। তো বায়ুর মধ্যে সামান্য H2S মিশে থাকে, যা ধীরে ধীরে রূপোর সঙ্গে বিক্রিয়া করে রূপোর ওপর কালো বর্ণের সিলভার সালফেটের একটা অধক্ষেপ পড়ে, এবং এই আস্তরণ পড়ার জন্য লোহার জিনিস কালো হয়ে যাবে, বিক্রিয়াটা অবশ্যই দেবে। এবং কালো হয়ে যাওয়ার পর পুনরায় তৈলচিত্রকে লঘু H2 বা ওই তৈলচিত্র হতে পারে বা তোমার উপর মুদ্রা হতে হবে, তাকে যদি আমরা পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড দ্রবণে যদি ধুয়ে নিয়ে ফেলা যায়, ঠিক আছে, লেড সালফেট জারিত হয় এবং যা হচ্ছে দ্রাব্য সাদা লেড সালফেটে পরিণত হয়, এবং তৈলচিত্রটা পুনরায় আবার ফিরে আসবে। তো কালো বর্ণ আর থাকবে না, ঠিক আছে। এখানে লেড সালফেট হচ্ছে কালো বর্ণ ছিল, সেটা যখন আমরা পারক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটাচ্ছি লেড সালফেট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে দ্রাব্য জলে, এবং আমাদের যে রূপোর যে মুদ্রাটা ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে, বা তৈলচিত্র যেটা ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন পদার্থ বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটবে। একটা বিক্রিয়া বলে দিয়েছে, জারণ হয় না বিজারণ হয়, যুক্তিসহ বলেছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে প্রকৃতপক্ষে ধাতব আয়ন তড়িতের বিজারণ এবং তড়িৎ বিজারণ ক্রিয়া ক্যাথোডে সংঘটিত হয়। পদার্থ বিক্রিয়ার ক্ষেত্রে ধাতব আয়ন Mn+ ইলেকট্রন গ্রহণ করে m⁴n+ ইলেকট্রন গ্রহণ করে ধাতব M ধাতুতে রূপান্তরিত হচ্ছে, যা বিজারণের একটা প্রক্রিয়া, কারণ জারণ সংখ্যার হ্রাস ঘটছে। পদার্থ বিক্রিয়াটির ক্ষেত্রে ক্যাথোডে ঘটবে এবং বিক্রিয়াটি হবে বিজারণ বিক্রিয়া। অথবা প্রশ্নটি দেখো, সক্রিয়তা শ্রেণীতে উপরের দিকে অবস্থিত ধাতুগুলিকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। উদাহরণসহ ধাতু সক্রিয়তা শ্রেণীতে উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতুগুলি যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি অক্সাইডকে কার্বন দ্বারা
বিজারিত করে ধাতু নিষ্কাশন করা সম্ভব হয় না। উপযুক্ত তড়িৎদ্বারের এদের গলিত ক্লোরাইড এবং হাইড্রোক্সাইড যৌগের তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়। তো তড়িৎ প্রবাহ চালনার ফলে গলিত সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজনে উৎপন্ন সোডিয়াম ক্যাটায়নটি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং মুক্ত ধাতুতে পরিণত হয়। এবং বিক্রিয়াটা অবশ্যই তোমরা দিয়ে দেবে এখানে, হ্যাঁ। ক্যাথোডের বিক্রিয়ার ক্ষেত্রে Na+ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে Na হয়। কার্যকরী মূলক ঘটিত সমবায়তা কাকে বলে? একটি উদাহরণ: একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক উপস্থিত থাকার ফলে যে সমবায়তা উদ্ভব হয় তাকে কার্যকরী সমবায়তা বলা হয় বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন দেখো ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে ইথার গ্রুপ আছে, আবার ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলীয় গ্রুপ আছে। এই দুটির কার্যকরী গ্রুপ একটা আছে ইথার আর একটা আছে অ্যালকোহলীয়। তাই এদের সংকেত কিন্তু একই, তাই এদেরকে আমরা বলবো কার্যকারী মূলক ঘটিত সমবায়তা। তারপর কীভাবে পরিবর্তন করবে, এখানে অ্যাসিটিলিন থেকে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন কীভাবে তৈরি করা যায়। তো এখানে আমরা ব্রোমিন, যদি অ্যাসিটিলিনকে ব্রোমিন, লাল বর্ণের যে ব্রোমিন জল, সেই ব্রোমিন জলের সাথে যদি বিক্রিয়া করি, প্রথমে কিন্তু 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়, যেটা বর্ণহীন। এবং অপরপক্ষে যদি আমরা তরল ব্রোমিন অ্যাসিটিলিন গ্যাসে যদি আমরা চালনা করি, আরও একবার 2 মোল অণু বিক্রিয়া করে কিন্তু সেটা কি উৎপন্ন করবে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, যেটা বর্ণহীন হবে। ঠিক আছে। তো এখানে অসম্পৃক্ততা প্রমাণের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্রোমিন ওয়াটারের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপর গ্রুপ ডি, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 3 নাম্বার করে, মোট 12টি প্রশ্ন থাকবে 36 মার্কের। তো প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, দেখো আদর্শ গ্যাসের সমীকরণে পিভি সমান এনআরটি থেকে কিভাবে গ্যাসের আণবিক ভর এবং ঘনত্ব নির্ণয় করা যায়। তো এই প্রশ্নটার উত্তর আমরা দেখে নেব। দেখো আমরা প্রথমে ধরে নেব এন মোল আদর্শ গ্যাসের ভর ডাব্লু গ্রাম, গ্যাসের মোলার ভর তখন হয়ে যাবে এম গ্রাম পার মোল, এবং এন মোল সংখ্যা সমান আমরা বলতে পারি পদার্থ ভর বাই আণবিক ভর, এবং পিভি সমান এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এইখানে এন এর মানটা যদি আমরা বসিয়ে দিই ডাব্লু বাই এম, ঠিক আছে, তাহলে পিভি সমান হয়ে যাবে ডাব্লু বাই এম ইন্টু আরটি। সেইখান থেকে এম সমান আমরা বলতে পারি এম সমান ডাব্লু আর টি বাই পিভি। ঠিক আছে। এবার ঘনত্ব সমান আমরা কি জানি, ঘনত্ব সমান প্রদত্ত ভর বাই আয়তন। এখান থেকে আয়তনটা আমরা বের করে নেব ভি সমান হবে ডাব্লু বাই ডি। তাহলে এখানে ভি এর মানটা যদি আমরা বসিয়ে দিই ডাব্লু আর টি এবং ডাব্লু আচ্ছা এখানে বসালে হবে না, পিভি সমান এনআরটি, এখানে ভিটা বসিয়ে দেব। ভি বসিয়ে দিলে পি ইন্টু ডাব্লু বাই ডি ডাব্লু এম আর টি। ঠিক আছে, এখানে ডাব্লু কেটে যাবে। তারপর আমাদের এখানে ডি সমান হয়ে যাবে, ডি সমান হয়ে যাচ্ছে পি এম বাই আর টি। এটাই হবে আমাদের ঘনত্বের রাশিমালা। এখানে যদি পি এবং এম আর টি এইগুলোর মান জানা থাকে তাহলে কিন্তু আমরা ডি নির্ণয় করতে পারি। ঠিক আছে। তারপরে দেখো 4-2, বাণিজ্যিক জিঙ্কে 35% অবিশুদ্ধ আছে, মানে খাদ মেশানো আছে। ঠিক আছে। তো এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তো বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দেবে, জিঙ্ক এবং H2SO4 বিক্রিয়া করে উৎপন্ন হবে যে ZnSO4 এবং H2। তো এখানে জিঙ্ক 65 আণবিক ভর
এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2। তাহলে আমরা এখানে প্রথমেই নির্ণয় করে নেব যে বাণিজ্যিক জিঙ্কে 35% বিশুদ্ধ জিঙ্ক থাকে যেহেতু, তাহলে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করব 17.5 গ্রাম। তাহলে 65 গ্রাম বিক্রিয়ানুসারে বলতে পারি 65 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ 2 গ্রাম। তাহলে 17.5 থেকে কত পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাবো সেটা নির্ণয় করলে আমাদের উত্তর হবে 9.63 গ্রাম। ঠিক আছে, এরপরে দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে রাসায়নিক বিক্রিয়া থেকে, অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে কী পরিমাণ ফেরাস সালফাইড বিক্রিয়ায় করে প্রমাণ চাপ ও উষ্ণতায় 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়। প্রাপ্ত গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে FeS এবং H2SO4 বিক্রিয়া করে FeSO4 এবং H2S উৎপন্ন হবে। H2S এর STPতে 1 মোলের আয়তন হবে 22.4 লিটার এবং FeS এর গ্রাম আণবিক ভর যদি আমরা নির্ণয় করি, আয়রনের ক্ষেত্রে 56 এবং সালফারের ক্ষেত্রে 32 যোগ করলে 88 গ্রাম। ঠিক আছে, এবার দেখো সমীকরণ থেকে আমরা বলতে পারি 22.4 লিটার H2S গ্যাস পাওয়ার জন্য কতটা আমাদের ফেরাস সালফাইড প্রয়োজন হচ্ছে 88 গ্রাম। তাহলে আমাদের প্রদত্ত 11.2 লিটার গ্যাস উৎপন্ন করতে H2 গ্যাস উৎপন্ন করতে কতটা লাগবে ফেরাস সালফাইড, সেটা যদি ঐকিক নিয়ম করি তাহলে আমাদের আসবে 44 গ্রাম। অর্থাৎ STPতে 22.4 লিটারে গ্যাস যে পরিমাণ অণুর সংখ্যা থাকে তা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 11.2 লিটারে কত পরিমাণ অণুর সংখ্যা থাকবে, ঐকিক নিয়ম করবে, যেটা আসবে সেটা হবে অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক। ঠিক আছে, এরপরে আসছি একটি ঘরের কাচের জানালার ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার, কাচের বেধ দেওয়া আছে 2 মিলিমিটার, কাচের জানালার ভেতরে ও বাইরের উষ্ণতার পার্থক্য 20 ডিগ্রি এবং 5 ডিগ্রি, 30 মিনিট জানালা দিয়ে কি পরিমাণ তাপ ঘরে থেকে বাইরে বেরিয়ে যাবে সেটা নির্ণয় করতে বলেছে। কাচের তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে। তো কাচের বেধ D সমান আমরা এখানে দেওয়া আছে 2 মিলিমিটার, সেটাকে সেন্টিমিটার করব 0.2 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলটা দেওয়া আছে 2 মিটার স্কোয়ার, সেটাকে আমরা সেন্টিমিটারে করলে তাহলে কি হবে, সেন্টিমিটারে করলে তোমার 10,000 দিয়ে গুণ হয় 10⁴। ঠিক আছে, 2 × 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে জানালার বাইরে এবং ভেতরে তাপের পার্থক্য যেটা সেটা কত হবে 20 থেকে 5 বিয়োগ, সেইখান থেকে 15 ডিগ্রি C পেয়ে যাচ্ছি এবং সময়টাকে আমরা সেকেন্ডে করে নেব। 30 মিনিট যেহেতু দেওয়া আছে তার সঙ্গে 60 গুণ করে দেবো, তাহলে 1800 সেকেন্ড হয়ে যাচ্ছে এবং কাচের পরিবাহিতাঙ্ক K সমান দেওয়া আছে। এবার পরিবাহিত তাপ সমান আমরা কি বলতে পারি, পরিবাহিত তাপ সমান Q সমান হয়ে যাবে KA থিটা T/D। এখানে প্রত্যেকটার মান যদি আমরা বসিয়ে দিই, প্রত্যেকটার মান কিন্তু K এর মান, A এর মান, থিটার মান, T এর মান এবং D এর মান প্রত্যেকটা আমরা নির্ণয় করলাম, সেই মানটা বসাবে, ক্যালকুলেশন করবে, এটা নিজেরা করে নেবে। ওকে, তারপর দেখো অথবা শীতকালে কাঠের থেকে লোহা বেশি ঠান্ডা মনে হয় কারণ কি, কারণ শীতকালে আমাদের শরীরে উষ্ণতা সাধারণত চেয়ারের উষ্ণতার চেয়ে বেশি থাকে। কাঠ তাপের কুপরিবাহী কিন্তু লোহা তাপের সুপরিবাহী, তাই লোহার চেয়ার হাতে দিলে শরীর থেকে তাপ চেয়ারে দ্রুত পরিবাহিত হয়, কিন্তু কাঠের চেয়ারে হাত দিলে তাপের পরিবহন অত্যন্ত ধীর গতিতে হয়, তাই লোহার চেয়ারটি বেশি ঠান্ডা বলে মনে হয়। দেহের উষ্ণতার সঙ্গে লোহার চেয়ার এবং কাঠের চেয়ারের উষ্ণতা সমান হলে ওই দুটিকে সমান উষ্ণতা অনুভব করা যায়। তাহলে কি বললাম, এখানে বলা হয়েছে যে লোহার চেয়ার যেহেতু কঠিন তাপের সুপরিবাহী, তাই তাতে যদি আমরা হাত রাখি তাহলে কিন্তু দ্রুত আমাদের শরীর থেকে তাপ ওই লোহাতে চলে যাবে, ফলে আমাদের ঠান্ডা অনুভব হবে। ঠিক আছে, কিন্তু কাঠের চেয়ারের ক্ষেত্রে সেটা হয় না। শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান 0 হয়। তারপরে দেখো হাত দিয়ে স্পর্শ না করে একটি দর্পণ সমতল, উত্তল না অবতল তা পরীক্ষা কিভাবে স্থির করবে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সমতল দর্পণ কোনো বস্তুর সমান সাইজের অসৎবিম্ব গঠন করে। উত্তল দর্পণ সর্বদা কোনো বস্তুর খর্বাকৃতি অসৎবিম্ব গঠন করে। অবতল দর্পণ ফোকাস দূরত্বের কম দূরত্বে একটি বস্তু রাখলে বস্তুটির বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়। একটি পেন্সিলকে কোনো দর্পণের খুব কাছে ধরলে যদি সমান সাইজের অসৎবিম্ব গঠিত হয় তাহলে দর্পণটি সমতল হবে। খর্বাকার অসৎবিম্ব হলে দর্পণটি হবে উত্তল এবং বিবর্ধিত অসৎবিম্ব হলে সেটা হবে অবতল দর্পণ। ক্লিয়ার?
পরবর্তী প্রশ্ন দেখো, একটি প্রিজমের আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো এবং রশ্মিটির মোট চ্যুতি হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি হলে দেখাও যে রশ্মির প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয় প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত। তো প্রিজমের প্রতিসরাঙ্ক কোণ এ যেটা দেওয়া আছে 30 ডিগ্রি, আপাতন কোণ I1 60 ডিগ্রি দেওয়া আছে, চ্যুতি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে ডেল। তাহলে এখানে আমরা নির্গমন কোণ I2 ধরে নিচ্ছি। এবার আমরা প্রিজমের ক্ষেত্রে যে চ্যুতিকোণের রাশিমালা যে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ, এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে I2টা আমরা বের করে নেব। তো I2 এখানে দেখতে পাচ্ছি আমরা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে নির্গমন রশ্মি প্রিজমের দ্বিতীয় প্রতিসরাঙ্ক তল থেকে লম্বভাবে নির্গত হয়ে যাবে, তাই না। এরপরে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, এক মাধ্যম থেকে আলোক রশ্মি তির্যকভাবে অপর মাধ্যমে পড়লো, রশ্মিটির প্রতিসরণের পর অভিলম্ব থেকে আরও 10 ডিগ্রি কৌণিক দূরে গেল, কোণটির ঘনতর মাধ্যম, প্রতিসরাঙ্ক কোণ 50 ডিগ্রি হলে আপতন কোণের মান কত হবে। তো আলোক রশ্মি যখন ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণের কোণ আপাতন কোণের তুলনায় কম হয়, এবং আর লঘু মাধ্যমের ক্ষেত্রে যদি দেখি প্রতিসরণ কোণের মান আপাতন কোণের তুলনায় বেশি হয়। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে প্রতিসরণের পর অভিলম্ব থেকে আরও তোমার 10 ডিগ্রি কৌণিক দূরত্বে দূরে সরে গেছে। এই তথ্য থেকে আমরা কি বুঝতে পারছি যে প্রতিসরণ কোণ আপাতন কোণের থেকে বেশি হচ্ছে, অর্থাৎ আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রবেশ করছে। এরপর আমরা স্নেলের সূত্রানুসারে বলতে পারি তোমার এটা এন এখানে কিন্তু প্রতিসরাঙ্ক, ঠিক আছে, এন যেটা ধরেছি N1 বা N2 যেটা ধরেছি না কেন সেটা কিন্তু প্রতিসরাঙ্ক মিউ, ঠিক আছে। তো N1 ইন্টু সাইন আই আর N2 ইন্টু সাইন আর। তো অভিলম্ব থেকে আরও 10 ডিগ্রি কোণের দূরত্বে গেছে, তাহলে এখানে আর সমান কত হবে, আর সমান হয়ে যাবে কিন্তু 50 থেকে 10 বিয়োগ করতে হবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, যতটা সরে গেছে এবং যেটা দেওয়া ছিল আমাদের 50, সেখান থেকে 10 বিয়োগ হবে, তাহলে 40 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন আই সমান কত হবে, সাইন আই সমান আমরা এই সমীকরণটাকে পুনর্গঠন করলাম এবং সাইন আই সমান হবে সাইন 40 ডিগ্রি। সেখান থেকে দেখো আমরা বলতে পারি যে সাইন আর সমান সাইন 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই মানটা সাইন আর এর মানটা আমরা বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দিলে যে মানটা আসছে আই আপাতন কোণ, সেটা কিন্তু 50 ডিগ্রি আসছে আবার। ক্লিয়ার। এরপর দেখো তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা বই থেকে তোমরা দেখে নিও। এটা আমি শর্টকাটে বলে দিচ্ছি যে এইচ সমান হবে I² RT। এটাকে তোমরা তিনটে যে সূত্র রয়েছে জুলের সূত্র সেটা দিয়ে ব্যাখ্যা করবে, ওকে। তারপর 4-7 তড়িৎ প্রবাহে নিউট্রাল তার এবং লাইভ তারের ভূমিকাটা কী। লাইভ তার তড়িৎ প্রবাহ সরবরাহ করে এবং নিউট্রাল তার সেই প্রবাহ সম্পূর্ণ করে একটি বদ্ধলুপ তৈরি করে, ব্যাস। এরপরে দেখো একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস এক্স থেকে দুটি আলফা কণা এবং একটি বিটা কণা নিঃসৃত হলো, প্রাপ্ত নিউক্লিয়াসটির ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কী হবে নিরূপণ করো এবং প্রাপ্ত নিউক্লিয়াস ও আদি নিউক্লিয়াসের মধ্যে সম্পর্কটা কী। এবার দেখো একটি আলফা কণা যদি নির্গত হয় সেই ক্ষেত্রে ভর সংখ্যা 4 একক কমবে, পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমবে। একটি বিটা কণা যদি নিঃসৃত হয় সেই ক্ষেত্রে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়। তো আদি নিউক্লিয়াসের ক্ষেত্রে এক্স যদি ভর সংখ্যা হয় তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক যদি তোমার এক্স, আচ্ছা নিউক্লিয়াসটাকে আমরা এক্স ধরেছি, তার ভর সংখ্যা এ এবং তোমার পারমাণবিক ক্রমাঙ্ক জেড, তাহলে আমরা এটা লিখতে পারি জেড পাওয়ার এ, ঠিক আছে। তো ভর সংখ্যা আলফা কণা যদি নির্গত হয় সেই ক্ষেত্রে ভর সংখ্যা 8 কমলো দুটোর জন্য, পারমাণবিক ক্রমাঙ্ক দুটোর জন্য 4 কমলো এবং বিটা কণা নিঃসরণের জন্য ভর সংখ্যা তো অপরিবর্তিত থাকবে, তাহলে ভর সংখ্যা আলফা কণা নিঃসরণের সময় যেটা ছিল সেটাই রয়ে যাবে। কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক দেখো যখন আলফা কণা নির্গত হলো দুটো, সেই ক্ষেত্রে Z-4 ছিল, সেইখানে 1 যোগ করে দেবে, তাহলে কি হবে Z-3। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স এর পারমাণবিক ক্রমাঙ্কটা হয়ে যাবে, আচ্ছা এক্স এর পারমাণবিক ক্রমাঙ্ক ছিল জেড এবং ভর সংখ্যা এ ছিল, সেখান থেকে দুটি আলফা এবং একটি বিটা যদি নিঃসৃত হয়
সেইখান থেকে আমরা যেটা পাবো তার ভর সংখ্যাটা হয়ে যাবে ভর সংখ্যাটা হবে A-8 এবং পারমাণবিক ক্রমাঙ্ক Z-3। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে প্রাপ্ত নিউক্লিয়াসের ভর সংখ্যা A-8, প্রাপ্ত নিউক্লিয়াস যেটা Y ধরলাম A-8 এবং পারমাণবিক যে ক্রমাঙ্ক Z-3 হবে। ঠিক আছে, এরপরে দেখো প্রাপ্ত নিউক্লিয়াস এবং আদি নিউক্লিয়াসের মধ্যে সম্পর্কটা কি হবে। প্রাপ্ত নিউক্লিয়াস এবং আদি নিউক্লিয়াসের মধ্যে সম্পর্কটা হবে দেখো যে আদি নিউক্লিয়াস থেকে প্রাপ্ত নিউক্লিয়াসে ভর সংখ্যা 8 একক কম হয়, পারমাণবিক ক্রমাঙ্ক 3 একক কম হয়। এই ধরনের পরিবর্তনের ইঙ্গিত যে আদি নিউক্লিয়াস এক্স থেকে নিঃসৃত কণাগুলোর কারণে প্রাপ্ত নিউক্লিয়াসটি নতুন মৌল হয়ে গেছে, কারণ পারমাণবিক ক্রমাঙ্ক পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এরা পরস্পর নতুন একটা মৌল গঠন করবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে অথবার প্রশ্ন, সোনার ক্ষেত্রে তেজস্ক্রিয় নয়, সোনা তেজস্ক্রিয় নয় কিন্তু থোরিয়াম তেজস্ক্রিয়, এর কারণটা কি। এদের পারমাণবিক ক্রমাঙ্ক ভর সংখ্যা সব দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, N/P বের করতে হবে, অর্থাৎ নিউট্রন সংখ্যা বাই প্রোটন সংখ্যা অনুপাত নির্ণয় করতে হবে এবং দেখতে হবে যে কার ক্ষেত্রে 1/5 কাছাকাছি। ঠিক আছে, দেখো সোনার ক্ষেত্রে যদি দেখি N/P রেশিও সেটা আসছে কিন্তু 1.49, একদম 1/5 কাছাকাছি কিন্তু। হ্যাঁ, তারপরে থোরিয়ামের ক্ষেত্রে যদি দেখি N/P সেটা 1/5 অনেক বেশি, 1/5 বেশি, তাহলে সেটা কি হয়ে যাবে, তেজস্ক্রিয় হয়ে যাবে। 1/5 পর্যন্ত স্টেবল হয়, তারপরে যেটা আসবে সেটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে এবং তেজস্ক্রিয় হয়ে যাবে। ক্লিয়ার। তারপরে দেখো বি, নিউক্লিয়াসের রিঅ্যাক্টরে গৌণ নিয়ন্ত্রকে মন্দীভূত বা শোষক করার জন্য মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়, ভারী জল D2O ব্যবহার করা হয়। নির্দেশ অনুসারে সাজাও, ক্ষারীয়তা ঊর্ধ্বক্রম সাজাতে বলেছে, তো ক্ষারীয়তার ঊর্ধ্বক্রমটি এইরকম হবে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে দেখো তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম, এটা তোমরা সকলেই জানো, এটা করবে, এটা মনে রাখবে, ফোন কল SP, এই কয়েকটা মনে রাখলে হবে। তারপরে দেখো আম্লিকতার ক্রম অনুযায়ী যদি দেখা হয় তাহলে এটা হয়ে যাবে Cl2 বেশি, তারপরে হচ্ছে তোমার SiO2, তারপর Al2O3। তারপরে আসছি দেখো এই ক্যাটায়নের মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে এবং কেন হবে। দেখো যে সমস্ত ধাতু সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থান করে তাদের ক্যাটায়নে আগে মুক্ত হওয়ার প্রবণতা বেশি হয়। তো এখানে কপার কিন্তু ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি হয়। কারণটা কি, কপার হাইড্রোজেন তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থান করে। ঠিক আছে, বাকিগুলো কিন্তু নিচে অবস্থান করার জন্য সেখানে এদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাটা কম হয়। এরপর অথবা দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়। বেশি কিছু কথা লেখার দরকার নেই, যেভাবে লিখেছি ওইভাবে লিখলেই পুরো নাম্বার পাবে। দেখো তড়িৎ বিশ্লেষক হিসেবে অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট NiSO4 এবং ক্যাথোড রূপে লোহার চামচ, যার ওপর প্রলেপ দেবো এবং যার প্রলেপ দেবো সেটাকে অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকেল পাত ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন যে 4-11, একটি ক্লোরাইড লবণ A এর সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করলে বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত B উৎপন্ন হয়। B এর সঙ্গে HCl বাষ্পের বিক্রিয়ায় পুনরায় A পাওয়া গেল। A ও B শনাক্তকরণ করতে বলেছে। তো এখানে যদি আমরা এটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড নিই এবং বিটাকে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড নিই এটাকে, এবং চুনের সাথে যদি বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইডের সাথে, তাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম ক্লোরাইড ও জল উৎপন্ন হয়। তো এখানে ঝাঁঝালো গ্যাস হিসেবে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তাই বিটা হয়ে যাবে অ্যামোনিয়া। ঠিক আছে, তারপর অ্যামোনিয়াকে যদি আমরা আবার HCl এর সাথে বিক্রিয়া করি অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, যেটা A। ক্লিয়ার। এরপরে 4-12 যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে যে ইথেন থেকে 1 মোল ক্লোরিন বিক্ষিপ্ত সূর্যালোকে বিক্রিয়া ঘটালাম, তারপর অ্যালকোহলীয় KOH দিলাম, হিট দিলাম, তারপর লঘু শীতলীকরণ ক্ষারীয় KMnO4 দিলাম, কি হবে প্রত্যেকটা চিহ্নিতকরণ করতে বলেছে। প্রথমেই যদি আমরা এখানে এটা করে দিচ্ছি, দেখো প্রথমেই যখন ইথেন ছিল, 1 মিনিট, CH3 এখানে ক্লোরিন 1 অণু দিলে CH3CH2Cl,
তারপর KOH দিলাম, CH3 সরি এটা হয়ে যাবে ইথেনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। ইথেন হয়ে গেলে CH2 তারপর আমরা এখানে দিয়ে দেব লঘু ক্ষারীয় KMnO4, তাহলে দুটো কিন্তু OH গ্রুপ যুক্ত হয়ে যাবে এবং ডায়ল উৎপন্ন হবে, ঠিক আছে, ডায়ল উৎপন্ন হবে। তাহলে এখানে তোমার কার্বন সংখ্যা দুটি, তাহলে ইথাইল গ্লাইকল উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো অথবা দ্রুত বিক্রিয়া কাকে বলে, কোন শ্রেণীর যৌগ দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এখানে যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের অণু সঙ্গে অপর কোনো মৌলিক বা যৌগের অণু সম্পূর্ণ যুক্ত হয় এবং অণুগুলির কোনো অংশের পৃথক হয় না, তাকে দ্রুত বিক্রিয়া বলে। কেবলমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এটা মাথায় রাখবে। যেমন C2H4 তোমার ইথিলিন, আর তোমার হচ্ছে তোমার C3H6 যেটাকে আমরা বলবো প্রোপিন, আর অ্যাসিটিলিন, এইগুলো কিন্তু দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারণ এরা অসম্পৃক্ত। উদাহরণ হিসেবে সাধারণ চাপ ও উষ্ণতায় প্যালাডিয়াম বা র্যানি-নিকেল অনুঘটকের উপস্থিতিতে যদি 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কিন্তু হাইড্রোজেন ইথিলিনের সঙ্গে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে, এটা হয়ে যাবে তখন দ্রুত বিক্রিয়া। ওকে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যে মাধ্যমিক 2025 পেড যে PDF যে পেড গ্রুপ থাকবে, তাতে তোমরা কি পাবে, রায় ও মার্টিন মাধ্যমিক প্রস্তুতি সেট যে উত্তর সহ 10টি সেট, এবং ABTA টেস্ট পেপারের উত্তরের PDF সমস্ত সেটের, মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের সমস্ত সেটের উত্তর সহ PDF, এবং অধ্যায়ভিত্তিক সাজেশন PDF, মাধ্যমিকের নমুনা পরীক্ষা বা মক টেস্টের কিছু ব্যবস্থা হবে, সেই কোশ্চেন দেওয়া হবে তোমাদের। তো এই সম্পর্কে বিশদ আরও জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ওকে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করে নেবে, ওকে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।